আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম ছিল। সবার পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখন আমি তোমাদের যশোর বোর্ড 2024-এর ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেনটা সলভ করে দিব। চলো দেখে নেওয়া যাক কার কয়টা উত্তর সঠিক হলো। দেখো এখানে প্রথমে 1 নম্বর সিন প্যাসেজ যেটা এসেছে, এ মাদার ইন ম্যানভিলে, এখান থেকে এই প্যাসেজটা এসেছে। আমাদের যে সাজেশনটা দেওয়া ছিল ইংলিশ ফার্স্ট পেপারে, সেখানে কিন্তু এই সিন প্যাসেজ 1-এর এই সাজেশন থেকেই কিন্তু এসেছে। প্রথমে দেখি আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো। এই নম্বরে আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেভ ইন দ্য প্যাসেজ মিন। গ্রেভ মানে হলো খোদাই করা, গর্ত করা। তাহলে এখানে এ নম্বরের উত্তরটা হবে 1 নম্বরটা, ডিপ। তারপরটা আছে দ্য ওয়ার্ড কেয়ারলেস মেনশন ইন দ্য প্যাসেজ। কেয়ারলেস মানে হচ্ছে অমনোযোগী, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে উত্তরটা হবে বি এর 4 নম্বরটাই, হিডলেস, ঠিক আছে। বেখেয়ালি বা অমনোযোগী এরকমটা বোঝায়। তারপরে সি নম্বরটা দেখি, হোয়াট ইমপ্রেস দ্য রাইটার। রাইটারকে আসলে কি রাইটারকে মুগ্ধ করে। এখানে হচ্ছে দেখো জেরিস সেন্স অফ ইন্টিগ্রিটি, 4 নম্বরটা। জেরি যে সাধুটা ছিল, সাধুতা, এই সাধুতার জ্ঞান তোমার হচ্ছে যে রাইটারকে মুগ্ধ করে। ডি নম্বরটা বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্র্যাটিটিউড ইন দ্য প্যাসেজ রেফার টু। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতাবোধ, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা হবে ডি এর 3 নম্বরটা, থ্যাঙ্কফুলনেস। তারপরে এই নম্বরটা বলছে হোয়াট টাইপ অফ অ্যাটিটিউড ডিড জেরি শো হোয়েন হি গট আ গিফট ফ্রম দ্য রাইটার। রাইটারের কাছ থেকে যখন সে পুরস্কারটা পায় তখন তার অ্যাটিটিউডটা কেমন ছিল, অর্থাৎ সে সেই সময়টা কেমনভাবে ছিল। দেখো সাইলেন্ট ছিল, একেবারেই সে ওই সময় কিন্তু নীরব ছিল। তাহলে এই নম্বরের উত্তরটা হবে 4 নম্বরটা, সাইলেন্ট। এফ নম্বরটা বলছে হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্রি উইল মিন। ফ্রি উইল মানে হচ্ছে স্বাধীন চেতা, ঠিক আছে। তাহলে এখানে হবে কোনটা, এফ নম্বরটা হবে অটোনমি, ঠিক আছে, যে হচ্ছে মানে স্বাধীনভাবে থাকতে পছন্দ করে আর কি। তাহলে এখানে হবে হচ্ছে যে অটোনমি, এফ নম্বরের 3 নম্বরটা উত্তর হবে। জি নম্বর বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ ইন দ্য প্যাসেজ রেফার টু। আচ্ছা, সাবটারফিউজ এটার অর্থ হলো কোনো বিষয়ে অজুহাত দেখানো, ঠিক আছে। তাহলে আমরা এখানে জি নম্বরের দেখো 2 নম্বরটা এক্সকিউজ। এক্সকিউজ মানে হচ্ছে কি অজুহাত দেখানো, এটা হবে উত্তর এক্সকিউজ। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাফেকশন। আমরা জানি অ্যাফেকশন মানে স্নেহপরায়ণ, কাউকে যত্ন নেওয়া, খেয়াল করা এরকমটা। আচ্ছা, এটার বিপরীত অর্থ, অ্যান্টোনিম মানে কি বিপরীত অর্থ। তাহলে এইসের 4 নম্বরটা হবে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কি, অর্থাৎ হচ্ছে অমনোযোগী, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর দিকে বেখেয়ালি হওয়া, কোনো দিকে আগ্রহ না দেখানো। আচ্ছা, এই আই নম্বরটা বলছে দ্য ওয়ার্ড গ্রাশাস ইন দ্য প্যাসেজ ইজ দ্য ক্লোজেস্ট ইন দ্য মিনিং। আচ্ছা, তার মানে এই গ্রাশিয়াস এটার সবচেয়ে কাছের অর্থ কোনটা, ঠিক আছে, সিনোনিম অর্থাৎ। তাহলে গ্রাশিয়াস আমরা জানি হচ্ছে যে সৌজন্যতাবোধ, কারোর উপরে কৃতজ্ঞতা দেখানো, মুগ্ধ হওয়া এরকমটা বোঝায়। তাহলে আছে কার্শিয়াস। কার্শিয়াস মানে কি সৌজন্যতাবোধ। আর তাহলে আই নম্বরের কোনটা হবে, আই নম্বরের এই নম্বর 1 নম্বরটা উত্তর হবে। যে নম্বরটা দেখো বলছে দ্য ওয়ার্ড রিফিউজ মেনশন ইন দ্য প্যাসেজ মিনস। রিফিউজ মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু দেখে তোমার হচ্ছে যে কি সেটা ত্যাগ করা, এড়িয়ে যাওয়া এরকমটা বোঝায় রিফিউজ। তাহলে যে নম্বরটার উত্তর হবে 2 নম্বরটা, ডিনাই, এড়ানো। আচ্ছা, এবার বি নম্বরটা দেখো বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে বি নম্বরে 5টা কোশ্চেন আছে, 3 পয়সা 15। তার আগে তোমরা এ নম্বরের কয়টা হলো সেটা একটু আগে মিলাই নাও। আর বি নম্বরে যে 5টা কোশ্চেন আছে, 5টায় 3 পয়সা 15। জেরি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন ইউর ওন ওয়ার্ড। নিজের ভাষায় এটা এক্সপ্লেন করতে বলছে। হোয়াই ওয়াজ অথরেজ ইমপ্রেসড উইথ জেরি, অর্থাৎ জেরির কি দেখে তোমার হচ্ছে যে লেখিকা মুগ্ধ হয়েছিল, ওই যে জেরির সেন্স অফ ইন্টিগ্রিটি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্র্যাটিটিউড অফ হিজ ক্যারেক্টার রেফার টু। এখানে ফ্রেজটা বলতে কি বোঝানো হয়েছে, কি রেফার করে সেটা জানতে এসেছে। হোয়াট থিংস ডিড জেরি
ডু অফ হিজ ওন অ্যাকর্ড। জেরি কী করেছিল তার নিজের ইচ্ছাতে, সেটার কথা এখানে জিজ্ঞেস করছে। ই নম্বর হচ্ছে জেরি ইজ এ রেসপন্সিবল বয়। জেরি ছিল একজন দায়িত্ববান ছেলে। আচ্ছা, হাউ ডু ইউ নো অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি, কী জানো সে তুমি রেসপন্সিবিলিটিতে। এই বি নম্বর। এখানে যদি তোমরা সঠিকভাবে এই কোশ্চেনগুলো আনসার দিয়ে আসতে পারো তাহলে নিশ্চয়ই এখানে তোমরা ভালো মার্কস পাবে। এবার 2 নম্বর প্যাসেজটা ছিল ইকো ট্যুরিজম সম্পর্কে। এটাও কিন্তু আমাদের যেই সাজেশন ছিল সেই সাজেশনের মধ্যে থেকে কিন্তু সিন প্যাসেজ 2 এর মধ্যে থেকে কিন্তু এসেছে এটা ইকো ট্যুরিজম। এখান থেকে বলছে যে কী করতে, এখান থেকে বলছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য প্রিন্সিপাল অফ ইকো ট্যুরিজম সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি। তাহলে ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি কর্তৃক যে নীতিমালাগুলো তৈরি করে দিয়েছে সেগুলো এখানে দেখাতে বলছে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য দেখাই দেওয়া হলো। আচ্ছা, তাহলে এবার এখানে উত্তরগুলো আমরা কীভাবে লিখতে পারি। প্রথম দেখো একটা এখানে করে দেওয়াই আছে, আমাদের এখানে দেখাতে হবে যে ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি কর্তৃক যে তোমার হচ্ছে যে নিয়ম বা নীতিগুলো প্রণয়ন করে দিয়েছে সেগুলো এখানে আমাদের দেখাতে হবে, এবং সেটা হচ্ছে একেবারে সংক্ষেপে। তাহলে প্রথমটা দেখো, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, অর্থাৎ লোকেশনে ভিজিট করার ক্ষেত্রে একেবারেই যাতে কম প্রভাব পড়ে, ওখানে মানুষজনের যাওয়ার আসার ইয়েটা খুব কম দেখা যায়, সেটা এখানে বলছে। অর্থাৎ এটা ভার্ব প্লাস আইএনজি, এখানে কিন্তু জেরান্ড দিয়ে করেছে, ঠিক আছে। তাহলে আমাদের বাকিগুলোও এইভাবে করেই করতে হবে, ভার্ব প্লাস আইএনজি এই ফর্মুলায় করতে হবে। তারপরে 2 নম্বর দেখো, বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিস, রেসপেক্ট দেখাতে হবে এবং অ্যাওয়ারনেসও বৃদ্ধি করতে হবে। 3 নম্বর হচ্ছে এনশিওরিং পজিটিভ এক্সপিরিয়েন্স ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট, পজিটিভ এক্সপিরিয়েন্স এখান থেকে যাতে হয়, হ্যাঁ, সেটা এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। 4 নম্বর দেখো, প্রোভাইডিং ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন, হ্যাঁ, এখানে ফিনান্সিয়াল কনজারভেশনগুলোর কী করতে হবে, এইড করতে হবে, এখানে যে প্রোভাইড করতে হবে, অর্থাৎ ওই এলাকায় যাতে উন্নতি হয় সেই দিকে এখানে নজরটা দিতে হবে, এখানে ফিনান্সিয়াল এইডটা এখানে প্রোভাইড করতে হবে। দেখো এগুলো সম্পূর্ণ সবগুলো কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে করা। 5 নম্বর আছে প্রোভাইডিং, এই যে এখানে উপরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, উপরে ওখান থেকে কিন্তু দেখে দেখে তোমরা এগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে উত্তরগুলো করতে পারো। তারপর আছে দেখো, প্রোভাইডিং ফিনান্সিয়াল এইড এম্পাওয়ারমেন্ট অ্যান্ড আদার বেনিফিট ফর দ্য লোকাল পিপল। 6 নম্বর হচ্ছে রেইজিং ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট। দেখো এই যে উত্তরগুলো সেগুলো কিন্তু আমরা ওই যে উপর থেকে যে তোমার হচ্ছে যে ভিজিটিং দ্য লোকেশন, এখানের যে নিচে উত্তরগুলো দেওয়া আছে, মিনিমাইজিং ইম্প্যাক্ট অফ দ্য ভিজিটিং দ্য লোকেশন, বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস, ওখান থেকে কিন্তু জাস্ট আমরা হুবহু ওই সেন্টেন্সগুলো নিয়ে শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে কিন্তু আমাদের উত্তরগুলো এখানে হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমাদের এইগুলোও অনেক ভালো হয়েছে। পরেরটা দেখি, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং টেক্সট। এখানে বলছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। এটাও কিন্তু আমাদের 3 নম্বরে যে সিন প্যাসেজের জন্য সাজেশনটা ছিল সেখান থেকে কিন্তু তোমরা খেয়াল করে দেখতে পারবে যে এখান থেকে হুবহু এটাও আমাদের কমন এসছে। আচ্ছা, তাহলে এখানে এই সামারিটা করতে হবে, উই স্পেন্ড মানি, এটা 4 থেকে 5টা সেন্টেন্স দিয়ে এখানে যে মূল বিষয়বস্তু আছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। আশা করি তোমরা সামারিটাও ভালো করে লিখতে পেরেছো। আচ্ছা, তারপরে তো দেখো এখানে পরের যে কোশ্চেনটা দেওয়া আছে 4 নম্বরটা, 4 নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি। এখানে যতগুলো আমাদের ওয়ার্ড দরকার তার থেকে বেশি ওয়ার্ড এখানে দেওয়া আছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি এর বেশি মানে গ্রামাটিক্যাল কোনো চেঞ্জও করতে হয় এই সেন্টেন্সের মধ্যে বা এই ভার্বের জন্য, সেগুলো আমরা করে নিতে হবে। দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার আর ড্রিম নাও, এ ড্যাশ, তাহলে রিয়েলিটি, তাহলে পদ্মা ব্রিজ এখন একটা কি, এখন আর স্বপ্ন নয়, এটা একটা সত্যি, একটা মানে বাস্তব একটা কী বলা যায় স্থাপনা। দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি, তাহলে প্রথমটা উত্তর হবে এই নম্বরটা রিয়েলিটি। ইজ গোয়িং টু বি আর ড্যাশ বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এই বি নম্বরটা হবে তাহলে গ্রেট বোন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, বাট ডিকেডস অ্যাগো ইট ওয়াজ রাদার অ্যান্ড ড্যাশ ড্রিম, এটা ছিল একটা অ্যাম্বিশিয়াস ড্রিম, তাহলে সি নম্বর হবে অ্যাম্বিশিয়াস। এ ডন্টিং চ্যালেঞ্জেস টু টেম দ্য ড্যাশ পদ্মা, দ্য মাইটি পদ্মা, শক্তিশালী পদ্মা, তাহলে ডি নম্বর হবে মাইটি। ক্রসিং দ্য রিভার হ্যাজ অলওয়েজ বিন স্কিনশানাস অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস ড্যাশ দ্য আনরিয়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস অ্যান্ড লং
ওয়েটস ফর দ্য ক্রাউডেড। তার ই নম্বরটা হবে ওয়িং, OWING, ওয়িং মানে আমরা ঋণী। দ্য পদ্মা ব্রিজ দ্যাট ড্যাশ ঢাকা, দ্য পদ্মা ব্রিজ কানেক্টেড। এখানে দেখো কানেক্ট আসে, এইটার সাথে ইডি যোগ করতে হবে, যদি পাস্ট টেন্স আসে তাহলে কানেক্টেড। কানেক্টেড ঢাকা উইথ 21 সাউথার্ন ডিস্ট্রিক্টস ইজ এ পটেন্সিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক ড্যাশ, মেজর ইকোনমিক। দেখো ওখানে ডেভেলপড ছিল, এখানে এটা নাউন করে দিতে হবে ডেভেলপমেন্ট। ইন দ্য লিভস অফ ওভার 30 মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজিয়ন। এই যে এখানে লিভিং ইন দ্য রিজিয়ন, উপরে কিন্তু কী ছিল, লিভিং ছিল, এটা হুবহু লিভিংয়ে বসে যাবে। অ্যান্ড উইল গিভ আ ড্যাশ অফ ট্রেড, উইল চেঞ্জ টু ট্রেড অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তার মানে এফ নম্বরটা হবে কানেক্টেড, জি নম্বর হবে ডেভেলপমেন্ট, এইচ নম্বর হবে লিভিং, আই নম্বর হবে চেঞ্জ, আর জে নম্বর হবে ইকোনমিক। আশা করি এখানে তোমাদের সবগুলো হয়েছে। এবার 5 নম্বরটা বলছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। এটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা উইদাউট ক্লু। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যান আনকন্ডিশনাল ব্রেভ ফাইটার এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন। ডিউরিং হিজ লাইফ টাইম, তার সারা জীবনে হি হ্যাড ড্যাশ হিমসেলফ, হি হ্যাজ ডেডিকেটেড হিমসেলফ, সে নিজেকে নিয়োজিত রেখেছিল টু হিজ ড্যাশ অফ দ্য পিপল অফ আফ্রিকা, টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকা, টু দিস স্ট্রাগল অফ আফ্রিকা, আফ্রিকার সংগ্রামের জন্য, আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য। তাহলে এখানে এ নম্বরটা হবে লাইফ টাইম, বি নম্বর ডেডিকেটেড, সি নম্বর স্ট্রাগল। হি স্টেটেড দ্যাট হি হ্যাড ফট এগেইনস্ট ড্যাশ ডোমিনেশন, হি হ্যাজ ফট এগেইনস্ট ড্যাশ ডোমিনেশন, এখানে হবে তাহলে হোয়াইট ডোমিনেশন। অ্যান্ড হি হ্যাড ফট এগেইনস্ট ব্ল্যাক ড্যাশ অপারেশন, তাহলে ডি নম্বর হবে হোয়াইট আর ই নম্বর হবে অপারেশন। বিং এলিঙ্কড with his dash struggle, Nadir Gordimer, the South African writer and Nobel laureate for lifetime, once said that বলেছিল যে ম্যান্ডেলা was at dash the of their time was the epicenter, তাহলে জি নম্বর হবে স্ট্রাগল, এইচ নম্বর হবে সাইড, আর আই নম্বর হবে এপিসেন্টার। অ্যান্ড দ্য আদার পিপল ড্যাশ দে ওয়ার, অ্যান্ড আদার পিপল হোয়ার দে ওয়ার, সে যেখানে থাক না কেন। হ্যাঁ, এখানে তাহলে দেখো এখানে 10টা আসছিল, 10টায় 10 নম্বর। তোমাদের কয়টা হয়েছে জানিও কমেন্ট করে। এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কিন্তু তোমাদের বিগত সালের হুবহু কোনো একটা বোর্ড থেকে হুবহু কিন্তু এসেছে, এটা আমাদের সাজেশনে ছিল। এখানে দেখো প্রথমে যে আনসারটা হবে এটা হচ্ছে যে ওই যে ওয়ান্স এ কুক রোস্টেড আর ডাক ফর হিজ মাস্টার, এই সেই গল্পটা এসেছে। এফ নম্বরটা প্রথম উত্তর হবে ওয়ান্স আ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার অ্যান্ড ইট লুকড ভেরি ডিলিশিয়াস। তারপরে হবে বি নম্বরটা দ্য কুক উড নট চেক হিজ টেম্পটেশন অ্যান্ড অ্যাট ওয়ান অফ হিজ ড্রামস্টিক্স। অর্থাৎ এখানে বলছে যে একজন রাঁধুনি সে কী করছিল, তার মাস্টারের জন্য একটা তোমার হচ্ছে পাতিহাঁস রান্না করেছিল এবং এটা ছিল খুবই সুস্বাদু। তখন এত সুস্বাদু ছিল সে তার লোভটা সামলাতে পারেনি এবং একটা সে খেয়ে ফেলে। হ্যাঁ, মানে একটা পা সেটা খেয়ে ফেলে। জি নম্বরটা বলছে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল অ্যান্ড নোটিস ওয়ান অফ দ্য লেগস মিসিং। জি নম্বরটা বলছে দেখো যখন মাস্টার এটা খেতে আসে তখন থেকে একটা পা নেই, কারণ একটা হাঁসের 2টা পা থাকে কিন্তু তাকে একটা পা নেই, অর্থাৎ এখানে যে রাঁধুনি সে খেয়ে ফেলছে। এবার দেখো তারপরটা হবে যে নম্বর হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ। তখন এই জিজ্ঞেস করে যে রাঁধুনির কাছে যে রান্না করে যে আর একটা পা আসলে কী হয়েছে। তারপরে দেখো যের পরে হবে ডি নম্বরটা দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার, আর যে রাঁধুনি ছিল সে ছিল অনেক বেশি চালাক। ই নম্বরটা তখন বলছে হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ ওয়ান লেগড ডাক, তখন সে রাঁধুনি উত্তরে বলছে এটা আসলে এক পাওয়ালা হাঁস। তারপরে হবে এরপরে সি নম্বরটা দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মাস্টারও ছিল বেশ চালাক, অ্যান্ড ওয়াজ নট টু বি ফুলিশ টু সো ইজিলি, এবং সে সহজেই বোকা হয়নি। এবার এইচ নম্বরটা বলছে হি সেইড দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান লেগড ডাক, অর্থাৎ আসলে কোনো এক পালা তোমার হাঁস ছিল না। এই নম্বরটা বলছে দ্য কুক ওয়াজ ভেরি স্টুবন, কিন্তু সে রাঁধুনি ছিল আসলে খুবই জেদি, সে বলতেই থাকলো যে আসলে এই হাঁসটার একটাই পা ছিল।
তারপর আই নম্বরটা বলছে দেখো, সেটা হি অ্যাসার্ট দ্যাট দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ। সে নিশ্চিত করলো এবং বারবারই বলতে থাকলো যে আসলে হাঁসটার একটা পাই ছিল। তাহলে এই হচ্ছে রিয়ারেঞ্জের সমাধান। আশা করি এটা সবার হয়েছে, এটা কমনই ছিল। তারপরে হচ্ছে 7 নম্বর বলতে দ্য পাই চার্ট শোজ দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। আচ্ছা, এখানে দেখো কয়েকটা জিনিসের কথা উল্লেখ করা আছে বাংলাদেশে, যেমন আছে টি, ফিশ, লেদার, এটা 8%, ম্যান পাওয়ার জনশক্তি এটা 30%, গার্মেন্ট যে জিনিসপত্রগুলো আছে সেটা 54%, আর আদার 8%। এগুলো আসলে বিদেশে এক্সপোর্ট করা হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এইটা দিয়ে তোমাদেরকে কি করতে হবে, এই একটা পাই চার্ট সামারি আকারে দেখাতে হবে। তাহলে আশা করি তোমরা এটা ভালো করে লিখেছো এবং এখানে 15 নাম্বার কিন্তু। আচ্ছা, 8 নম্বর বলছে দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, কমপ্লিট ইট ইন ইয়োর ওন ওয়ার্ডস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ কিং ইন ইংল্যান্ড, হি হ্যাড 3 ডটার্স। তার ছিল 3টা মেয়ে। ওয়ান ডে হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড হিজ কিংডম অ্যামাং দেম। তো একদিন সে মনস্থির করলো যে তার এই রাজত্ব 3 মেয়ের মধ্যে ভাগ করে দেবে। সো হি কল্ড দেম ইন দ্য কোর্ট, সুতরাং সে কোর্টে ডাকলো তাদেরকে, অ্যান্ড আস্কড ইচ অফ দেম হাউ মাচ দে লাভড হিম, এবং জানতে চাইলো আসলে সেই 3 মেয়েরা তাকে কেমন ভালোবাসে, রাজাকে কেমন ভালোবাসে। তোমরা নিশ্চয়ই এই গল্পটা জানো, ওই যে কেউ লবণের মতো, কেউ চিনির মতো, হ্যাঁ, কেউ মিষ্টির মতো, এবং এক একজন এক একটা এরকম উত্তর দেয়, তাই না? এটা হচ্ছে দ্য কিং লিয়ার, ঠিক আছে? ওই যে তোমার শেক্সপিয়ারের যে গল্পটা আছে কিং লিয়ার, সেই কিং লিয়ারের গল্পটাই এখানে হুবহু তোমাদের দিয়ে আছে, অর্থাৎ এটা একটা ট্র্যাডিশনাল স্টোরি। আশা করি তোমরা এটা সবাই লিখতে পেরেছো, কারণ এই গল্পটা কমন একটা গল্প, সবার জানা। আর 9 নম্বরটা বলছে সাপোজ ইউ আর নাদিম or Nila write a letter to your brother or sister Shakil or Sabiha advising him or her not to share any wrong information on Facebook। অর্থাৎ ফেসবুকে দেখো আমরা অনেক সময় যা পেয়ে যাই সেটা সত্যতা যাচাই না করে আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিই। এখানে আসলে সেই শেয়ারটা দিতেই নিষেধ করছে, অর্থাৎ কোনো কিছু যে নেগেটিভ কোনো কিছু থেকে থাকে যেটা আসলেই হয়তো বা ফলস, সেরকম কোনো কিছু শেয়ার দিতে নিষেধ করছে। এটা তোমার ছোট বোন অথবা ভাইকে শেয়ার না দিতে জানিয়ে একটা কি করতে বলছে, এটার উপদেশ দিয়ে একটা পত্র লিখতে বলছে। তাহলে আশা করি তোমরা এখানে সবগুলোর উত্তর তোমরা ফার্স্ট পেপারে দিয়েছে এবং সবার পরীক্ষা ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তারপরেও জানিয়ে তোমাদের কার কয়টা হলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবার জন্য শুভকামনা। এবং একই সাথে এখানে আমাদের সেকেন্ড পেপারের ইংলিশ সাজেশনটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা চাইলে ওখান থেকে ওই সাজেশনটা ফলো করে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য প্রিপারেশান নিতে পারো। আল্লাহ হাফেজ।